কিছু একটা অংশকে বাদ দিয়ে অলিম্পিক করবা, ইজ ইট লুকস লাইক গুড? তাহলে সেটা ইনজাস্টিস হয়ে যায়। রাষ্ট্র কেন দিবে আমার সার্টিফিকেট? কেউ তো আসলে বাই বর্ন হিজড়া হয় না। পার্থক্যটা শুধু অবয়বের। সার্জারির আগের হোচিমিন, সার্জারির পরের হোচিমিন, এই দুজনের মধ্যে পার্থক্য কি হয়? কয়টা হিজড়াকে নমিনেশন দেওয়া হয়েছে? পরবর্তীতে আপনি সার্জারি কবে করলেন? যারা আমার টিচার তারা আমাকে কিভাবে নেবে আসলে? আপনি তো একজন ছেলে হিসেবে জন্মেছিলেন, দে মেড ফান অফ মি। সেটা আপনার মধ্যে আসলে কিভাবে রিয়াকশন তৈরি হতো? আমার ভাল লাগে না, আমি স্কুলে যাব না। কি ভাষায় কথা বলতেন, যেটা আসলে কি কি ক্যাটাগরি থাকলে সে না পুরুষ হতে পারে? এডুকেশনের ক্ষেত্রে তাদের কি ধরনের লড়াইয়ের মধ্যে যেতে হয়? উই ডোন্ট টক অ্যাবাউট সেক্স। আপনার ফেসবুক প্রোফাইলে কমেন্ট করা যাচ্ছে না, কমেন্ট সেকশন অফ কেন? কমেন্ট করা যায় তো, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে আর মিউচুয়াল ফ্রেন্ডস সামথিং, সো ইটস নট ওপেন ফর পাবলিক। আমি চাই না যে মানে অ্যাজ এ হিউম্যান বিইং অ্যান্ড দেন অ্যাজ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, মানুষের জন্য যে আমি কাজ করি, সো যে কোনো কিছু করতে গেলে আপনাকে অনেক স্ট্রাগল, অনেক বাধা বিপত্তি পার হয়ে কাজ করতে হয়। সো আমি ওসব মানুষের কথা শুনতে চাই না, যেসব মানুষ মানুষকে মানুষ মনে করে না। আর আমি যে কাজ করি সেটা একটু সেন্সিটিভ কাজ আমার কাছে মনে হয়। সো দ্যাটস ওয়াই ইটস নট ওপেন, ইটস অনলি ফর পিপল হুম আই নো, অ্যান্ড যাদেরকে আমি চিনি, তাদের যারা মিউচুয়াল, ইটস ওপেন ফর দেম। এই আলাপটাই আমরা শুনবো, তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসি। এক জীবনে নারী বহুমুখী অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। লড়াই করতে হয় তাকে নিজের সঙ্গে, সমাজের সঙ্গে, সময়ের সঙ্গে। তার মধ্যে থেকেও কেউ কেউ নিজের পরিচয় যেমন তৈরি করেন, তেমনি চারপাশের পরিবেশের নিয়মও বদলে দিতে চান কেউ কেউ। এই পডকাস্টে সেই সব নারীদের গল্প থাকবে, থাকবে তাদের সফলতা, ব্যর্থতা, সংগ্রাম, সম্পর্ক এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প। ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছে আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে আজকে আছেন হো চি মিন ইসলাম। হ্যালো। হাই। আপনি বলছিলেন যে একটু সেনসিটিভ কাজ করেন। কি কাজ করেন এবং কেন আপনি আসলে চান না যে যারা মানুষকে মানুষ মনে করে না, রাইট, তাদের কমেন্টগুলো পেতে চান না কেন? প্রথমত আমি যে কাজ করি সেটা হচ্ছে যে আমি নিজে একটা ট্রান্সজেন্ডার মেয়ে। সো আমি এই যে নারীর কথা আপনি বলছিলেন, সো নারীর ইংরেজি হচ্ছে উইমেন। সো নারী কিন্তু ইটস নট এ সিঙ্গেল স্টোরি, এটা কিন্তু কোনো সিঙ্গেল স্টোরিজ না। নারী মানে নারী। সো there are so many types of women exist in this universe, in our society, in our daily life. আমরা যখন হাঁটি, আমরা যখন বাঁচি, আমরা যখন আমাদের জীবনের কাজগুলা করি, সো এখানে কোনো সিঙ্গেল স্টোরিজ নাই রিগার্ডিং উইমেন শব্দ, নারী শব্দটাকে কেন্দ্র করে। নারী মানে যত ধরনের নারী আছে আপনি সকল নারীকে নারীর মধ্যে ইনক্লুড করছেন। তো আমি কাজ করি সেই সব নারীদের জন্য যারা উইমেনহুড, যাদের নারীত্বকে ডিফাইন করে বিয়ন্ড বায়োলজি। সো ইটস আ জেন্ডার ইস্যুস অ্যান্ড ইউ নো দ্যাট, আপনি নিজেও জানবেন একজন নারী হবার পরে এরকম একটা সমাজ ব্যবস্থায় জন্মে সেখানে কাজ করে কতটুকু লড়াই করে চলতে হয়। এবং আমরা খুব রিসেন্টলি জানি আমাদের পলিটিক্যাল সিচুয়েশন, উইমেন্স রিপ্রেজেন্টেশন সব কিছু মিলিয়ে গত 1.5 বছর বা 18 মাস যা কিছু ঘটে গেছে, নারীদের অবস্থান কোথায়। তো সেখানে যখন আমি সেই বায়োলজির বিয়ন্ডে গিয়ে যখন আমি আরও অনেক নারী যারা আছে, যেমন ট্রান্স নারী, ইন্টারসেক্স নারী, হিজড়া নারী, কুয়ার নারী, নন বাইনারি নারী, সো এইসব নারীদের নিয়ে যখন আমি কাজ করছি, দেখি ডেফিনেটলি সেটা একটু সেন্সিটিভ কাজ আর কি আমাদের সমাজের প্রেক্ষাপটে। সো আমাদের মানুষগুলা অনেক লিবারেল মানুষ, অনেক জানাশোনা মানুষ, লেখাপড়া করা, তারাও অনেক কিছু এখনও মানুষকে ক্যাটাগরাইজ করে ফেলে নানান ধরনের, নানান কিছুকে নিয়ে। মানে they don't want to identify as a human should be human, right? সো ওইভাবে তো তারা ওইটা করে না, সো অনেক ক্যাটাগরাইজ করে ফেলে। সো দ্যাটস ওয়াই ইটস এ সেন্সিটিভ ইস্যুস আমার কাছে মনে হয়। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে কমেন্টের কথা, রাইট, যে এটা কেন। সো আমি অ্যাজ এ হিউম্যান রাইটস ডিফেন্ডার অর
as a woman or as a trans woman. So, but definitely, I need to take care of my mental health. And definitely, আমি যে কাজ করি, it's a stressful work. So I don't want to get more stress to listen some random pics. So that's why it's just only open for, it's a social media. It's only open for the people whom I know and তাদের যারা বন্ধুরা আছে common, so তাদের জন্য. আমি যদি একটু স্পেসিফিক্যালি জানতে চাই কি কি কাজ করেন? Um, বাই প্রফেশন আমি নার্স, আমি নার্সিং পেশায় আছি। এর বাইরে আমি যে কাজগুলো করি সেটা হচ্ছে যে, যেটা আমি বললাম, জেন্ডার ডাইভার্স কমিউনিটি মানুষ যারা, সো তাদের এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, এগুলো নিয়ে কাজ করছি আমি। এডুকেশনের ক্ষেত্রে তাদের কি ধরনের লড়াইয়ের মধ্যে যেতে হয়? এডুকেশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি লড়াই বলতে কি, তাদের তো কোথাও কোনো অ্যাক্সেসই নাই সত্য কথা বলতে গেলে। সো আপনি কয়জন হিজড়া মানুষকে পাবেন যারা রাস্তায় ধরেন ভিক্ষা করছে, টাকা তুলছে, তাদের কতজনের জন্য ইকুইটি বেসিসে ইকুয়ালিটির সুযোগ তৈরি করে দিছে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সিস্টেম, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, যে সেই মানুষগুলো একটা ছেলের মতো বা একটা মেয়ের মতো স্কুলে যেতে পারে বা পড়তে পারে, বা তার পরিচয় যেটা সেটাকে নিয়ে সে কর্মক্ষেত্রে যেতে পারে। তো কর্মক্ষেত্রে যাবার আগে ডেফিনেটলি তাকে স্কিলড হতে হবে। সো স্কিলড হতে গেলে তাকে এডুকেশনের মধ্য দিয়ে যেতে হবে। তো সেই কি সমস্যা হয় এডুকেশনের মধ্যে? স্কুলে যেতে সমস্যা কি হয়? স্কুলে যেতে আপনার ক্ষেত্রে কি হয়েছিল? আমার ক্ষেত্রে কি হয়েছিল, বা আমার ক্ষেত্রে আমি স্কুলিং যখন করেছি তখন আমাকে একটা ছেলে বাচ্চার মতো করেই আমাকে স্কুল করতে হয়েছে। দ্যাটস ওয়াই ওইটা একটু হয়তো আমার জন্য ইজি ছিল। বাট বুলিং অ্যান্ড harassment in terms of physical harassment, sexual harassment, all the types of harassment I had to face because of আমি যে ভাষায় যে জন্য কথা বলছি, আমি যেরকম করে হাঁটছি। সো এই জিনিসগুলোকে নিয়ে তো আমাকে সেই বৈষম্যের মধ্য দিয়ে যেতেই হয়েছে। সো ইয়া, আমি একটু শুনতে চাই, মানে কি ভাষায় কথা বলতেন যেটা আসলে কি অন্য ভাষায় সাধারণের কথা থেকে বলতাম বলতে কি, যখন একটু আলাদা? আমাদের তো বক্স আছে সমাজে, যে একটা ছেলে এরকম করে কথা বলবে, একটা মেয়ে এরকম করে কথা বলবে। তো এখন একটা ছেলে যেরকম করে কথা বলে, ঠিক সেভাবে কথা না বললে যদি একটা মেয়ের মতো টোন তৈরি হয় তার, আমার কণ্ঠ যেটা আপনি দেখতে পাচ্ছেন, আই গট ইট ফ্রম বাই বর্ন, আমার জন্মের পর থেকেই। সো যখন আমি ছেলে বাচ্চার মতো শার্ট প্যান্ট পরে স্কুলে যাচ্ছি আর আমার কণ্ঠ এরকম, তখন অ্যাকচুয়ালি আমার ক্লাসমেট যারা আমার সাথে পড়ে, যারা আমার টিচার, তারা আমাকে কীভাবে নেবে আসলে? দে মেড ফান অফ মি, অ্যান্ড এই কাজটাই তারা সবাই করে, বিকজ সেটা তারা দেখতে অভ্যস্ত না তো এটা। সেটা আপনার মধ্যে আসলে কিভাবে রিয়াকশন তৈরি হতো? আমার আপনি কি মধ্যে চাইতেন? আমার মধ্যে রিয়াকশন তৈরি হতো, আমার খারাপ লাগতো। রিয়াকশন, যখন আমি স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, তখন একটা সিস্টেমের মধ্যে তো থাকতে হয়, অনেক রুলস রেগুলেশনস, অনেক কিছু থাকে। সো আমি আমি যে ফ্যামিলিতে জন্মাইছি, আমার বাবা খুব ছোটরে চাকরি করতো, সে নাইট গার্ড ছিল একটা এনজিওতে, 31 ইয়ার্স সে কাজ করছে। সো আমার তো অ্যাকচুয়ালি ওরকম কিছু ছিল না। এবং আমি আমার ফ্যামিলিতে বা আমাকে যখন ওরকম হ্যারাস করা হচ্ছে, ওই ছোটো বাচ্চা সেই সময় তো আমার মুখে আমাকে যখন সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছে, সো আমাকে তো ওই ভাষাও তো শেখানো হয় নাই, আমার পরিবার তো আমাকে শেখায়নি, আমার সমাজ আমাকে শেখায়নি, আমার শিক্ষা প্রতিষ্ঠান তো আমাকে শেখায়নি যে তোমার সাথে যদি এরকম করে এই জিনিসগুলো হয়, হুইচ ইজ রিয়েলি ডিসক্রিমিনেশন অর হ্যারাসমেন্ট, ইউ ক্যান অ্যাডমিনিস্টার টু সামওয়্যার এলস অর ইউ ক্যান কাম টু আস। সো যখন এই ধরনের ঘটনাগুলো আমার সাথে ঘটছে, আমি চেপে গেছি, চুপ করে গেছি, আমি চুপ করে থাকছি, ভেতরে কষ্ট পাইছি। বিকজ বাসায় গিয়ে বলতেন না যে আমার সাথে এটা না, হচ্ছে? বাসায় গিয়ে এরকম করে বলতাম না। বাসায় গিয়ে বলতাম আমার ভালো লাগে না, আমি স্কুলে যাবো না। সো আমার এরকম মনে হতো। কেন আপনি লুকিয়ে যেতেন কেন? মানে আমরা তো গিয়ে, যাই হোক স্কুলে যাই হোক, সাধারণ একটা বাচ্চা এসে মায়ের কাছে বলে দেয় যে মা আমার সাথে এটা হয়েছে, ওইটা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। সেটা সব জায়গাতেই বলে না। এরকম অনেক মেয়ে পাবেন, মেয়ে বাচ্চারা পাবেন যাদেরকে অ্যাবিউজ করা হয়, সেক্সুয়াল হ্যারাস করা হয় স্কুলে, টিচারের দ্বারা তারা অ্যাবিউজড হয়, তারা বাসায় গিয়ে মাকে বলে না। বিকজ সেক্স ইজ সামথিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইজ সামথিং। ও যখন হ্যারাসমেন্টের সাথে সেক্স যুক্ত হয়, আমরা সব কথা অনেক জোরে করে বলতে পারি, বাট উই ডোন্ট টক অ্যাবাউট সেক্স, রাইট? সো যখন সেক্স রিলেটেড কোনো অ্যাবিউজ হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, ইটস সামথিং যে ইউ কান্ট, মানে লাউড করে বলতে পারবে না। একটা বাচ্চার তো আসলে ওইটা বোঝার কথা না, মানে ও একটা বাচ্চার বোঝার কথা কেন না? একটা If you বাচ্চা তো look about সবকিছুই human যখন sexuality is more complicated thing, right?
আমরা বলি না মানুষ বা বাচ্চারা কখন থেকে সেক্স বুঝতে শুরু করে? দে আন্ডারস্ট্যান্ড সেক্স মানে মানুষ মনে করে যে আফটার পিউবার্টি, ইয়া আফটার 18 ইয়ার্স ওরা অ্যাডাল্ট হয়, তখন না ওরা 18 সেক্স ইয়ার্স এর নো, সম- ইটস নট। একটা ছোট বাচ্চা তার ছোটবেলা থেকে তার সেক্সুয়ালিটি এক্সপ্লোর করতে করতে আসে। নর্মাল এবং অ্যাবনর্মাল ব্যাপারটা যেটা আমাদেরকে বোঝানো হয়, এটা ছোটবেলাতেই আমাদেরকে বোঝানো হয়। তো ছোটবেলা থেকে যখন নর্মাল অ্যাবনর্মাল ব্যাপারটা বোঝানো হচ্ছে এবং আমরা চারপাশ দেখছি, আমরা শিখে যাচ্ছি যে কোনটা আমরা জোরে বলবো, কোনটা আমরা জোরে বলবো না, কোনটা আমরা চেপে যাব, কোনটা আমরা চেপে যাব না, কোনটা নিয়ে কথা বললে আমার সম্মান চলে যাবে বা আমার ওজন চলে যাবে, একটা যে আমার স্ট্যাবিলিটি আছে সেটা চলে যাবে, বা আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং আমাকে সেটা চিন্তা করতে হবে। সো একটা ছোট বাচ্চা তো সমস্ত কিছু এই পরিবেশ চারপাশ দেখে 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 তো বড় হয়। বড় হয়ে তো সেভাবে সে তার গঠন, তার চিন্তা ভাবনা, চেতনা সবকিছু ভাবেই তো তৈরি হয়। আপনি তো একজন ছেলে হিসেবে জন্মেছিলেন, কারণ আপনার নাম হোচিমিন ইসলাম। হুম। তো পরবর্তীতে কি হলো? হোচিমিন ইসলামের কোথায় ছেলে লেখা আছে আমাকে বলেন? যে নামটা হোচিমিন ইসলাম মানে এটা ছেলে মানুষের নাম, এটা কি এটা তো হোচিমিন ইসলাম? ভিয়েতনামের একজন হ্যাঁ, স্বাধীন- ফাদার দ্য নেশন ছিল, বাট আপনি এরকম অনেক নাম দেখবেন। মনি, মনি নামে ছেলে আছে, মেয়ে আছে। রাহি নামে ছেলে আছে, মেয়ে আছে। সো নেম ডাজন্ট হ্যাভ এনি জেন্ডার। নামের কোনো জেন্ডার নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আই নেভার বর্ন অ্যাজ এ মেন। আমি ছেলে হিসেবে কখনোই জন্মাইনি। ছেলে বলতে আপনি কি বলছেন, মেয়ে বলতে আমি কি বলছি, ছেলের সংজ্ঞাটা কি, মেয়ের সংজ্ঞাটা কি, এই নারীত্ব পুরুষত্ব এগুলোর সংজ্ঞাটাকেই আমাদেরকে কোয়েশ্চেন করা উচিত এখন। কি কি ক্যাটাগরি থাকলে সে না পুরুষ হতে পারে? যে পুরুষটা বিয়ে করছে, মেয়েদের মতো করে কথা বলে, যার বাচ্চা আছে, বউ আছে, আবার শাড়ি টাড়ি পরে হিজড়া ট্র্যাডিশন কালচারে চলে যাচ্ছে, তালি দিচ্ছে, ভিক্ষা করতেছে, টাকা পয়সা তুলতেছে, আছে তো আমাদের সমাজে এরকম, রাইট? সো তাকে কি আপনি পুরুষ বলবেন? তাকে কি পুরুষ, প্রপার পুরুষ হিসেবে আপনি সম্মান দিবেন? যে পুরুষটার কান ফোড়ানো, যে পুরুষটার নাক ফোড়ানো, এরকম অনেক দেখবেন আপনি। মিডিয়াতে কাজ করছেন, মিডিয়া, মডেল ইন্ডাস্ট্রি, এগুলো অনেক কিছুতে আছে। তো তাকে কি আপনি প্রপার পুরুষ মনে করতে পারেন? আপনি পুরুষ মনে করতে পারেন। আপনি যখন সাধারণ গ্রামের মানুষের কাছে নিয়ে যাবেন, তারা কিন্তু তাকে প্রপার পুরুষ মনে করবেন না। Because ছেলে মানুষ আবার কান ফোড়ানো থাকবে কেন? এখন তো ফ্যাশন হিসেবে অনেকেই কান ফোড়ায়। ফ্যাশন কয়জন বোঝে? আপনি যে ফ্যাশনকে রিপ্রেজেন্ট করছেন, সেই ফ্যাশনটা বুঝে কয়জন? আপনার মতো গুটি কয়েক মানুষ, আমার মতো গুটি কয়েক মানুষ, যারা আমরা এই এনভায়রনমেন্টে, এই টেরিটরির মধ্যে থাকি, তারাই বুঝি। যখন আপনি ওটাকে নিয়ে গ্রামে চলে যাবেন একদম, তারা এটাকে ফ্যাশন মনে করবে না। সো এই যে আপনি কি ছোটবেলায় কান ফুরিয়েছিলেন? না, তাহলে আমি কান ফুরাইছি যখন আমি এইচএসসি কমপ্লিট করছি। আফটার দ্যাট when I realized that I have to come out who I am from my inside. তখন আপনি আপনার কি চেঞ্জগুলো কি আস্তে আস্তে ধীরে ধীরে এসছে, নাকি শুরু থেকেই ছিল, না কি ছিল? আমার ডেফিনেটলি বাচ্চাদের একটা সময় পর টিনেজ ক্রস করার পরে বা টিনেজের সময় পিউবার্টি যখন আসে, সো দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট, দ্য মানে ফর মি টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ সামথিং problematic is happening with my mind, my body. There is a conflict. There is something which I can't accept. So that was the আমি যদি একটু মানে বিশ্লেষণ করে বা একদম স্পেসিফিক্যালি জানতে চাই, কি হয়েছিল, কি দিয়ে আপনি বুঝতে পেরেছিলেন যে এটা হচ্ছে আমার সঙ্গে, যেটা আসলে হওয়া উচিত না, বা যেটা হয় না অনেকের ক্ষেত্রে, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে, কি হয়েছিল? কি হয়েছিল। একটা আমরা যখন মানুষকে মানুষ বলি, সেটা যে কেউই হোক, মানুষ কি মানুষ, আমি যে আপনার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, আপনার যে অবয়বটা দেখতে পাচ্ছি, ইটস অ্যানাটমি, ইটস এ ফ্রেম। ফ্রেম ইটস আপনার হাড় হাড্ডি দিয়ে আপনার একটা ফ্রেম তৈরি হয়েছে। হোয়াট ইজ ফিজিওলজি? আপনার চামড়া, রক্ত, স্কিন, চুল, এগুলো সব কিছু আপনার ফিজিওলজি। সো এই অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি দিয়ে মানুষ হয় না। সো ডেফিনেটলি ফিজিওলজি আছে, বিকজ দ্য ব্রেইন। সো আমি যে ফ্রেমটা আপনার অবয়বটা যেটা দেখি, আপনার ফিজিওলজি যেটা আমি দেখতে পাই বাইরে থেকে, সেটা দিয়ে আই ক্যান ডিফাইন ইউ অ্যাজ এ হিউম্যান বিং। অর আপনার জেন্ডার আমি ডিফাইন করতে পারি না। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি যদি আপনাকে মানুষ হিসেবে ডিফাইন করতে চাই, আপনার যে ব্রেইন, আপনার যে মগজ, হুইচ ইজ অলসো পার্ট অফ ফিজিওলজি। সো যেটা হচ্ছে যে আপনার ব্রেইন আপনাকে কি বলতেছে, আপনি নিজেকে কিভাবে ফিল করতেছেন। আপনার ব্রেইন যদি আপনাকে বলতে থাকে, আপনার মাইন্ড যদি বলতে থাকে যে ইউ আর সামওয়ান ইজ ডিফারেন্ট, দ্য বডি ইউ হ্যাভ, আপনার যে শরীরটা আছে, সেই শরীর থেকে আপনার চিন্তা ভাবনা, যে বডিটা আপনি পাইছেন, সেটার অ্যাকসেপ্টেন্স আপনার কাছে নাই, ইউ আর থিঙ্কিং ডিফারেন্টলি।
There is a conflict between body and mind. এটা কত সালের ঘটনা, কখনকার ঘটনা, যখন আপনার মনে হলো যে এইটা যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলব যে আমি আমার ছোটবেলার যত গভীরে ঢুকতে পারি একদম অনেক ছোটবেলা আমাকে তো ছেলে বাচ্চার মতো করে রাখাও তো। তো যেটা হচ্ছে যে আমি যখন অনেক ছোটো ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, শবে বরাত, শবে কদর, তারপরে লাইলাতুল কদর, এরকম যে জিনিসগুলো মানে আমাদের প্রেয়ার ডেজগুলো আছে, তো তখন তো যেটা হতো আমাদের গ্রামে সব ছোটো ছোটো ছেলেমেয়েরা সবাই মিলে আমরা কি করতাম, টাকা টুকা চাল টাল এটা ওটা তুলে সেগুলাকে মানে জিয়ারতের জন্য সিন্নি করা হতো। তারপর মসজিদে যাওয়া হতো ছোটোবেলায় সব ছেলেমেয়েরা ছেলেরা একসাথে, ছোটো ছোটো বাচ্চারা আমরা চলে যেতাম মসজিদে। সো মসজিদে গিয়ে যখন নামাজ পড়তাম, আমি তখন নামাজ পড়তেছি, আল্লাহকে ডাকতেছে আর বলতেছে যে আল্লাহ আমি ঘুমাই যাবো, একদিন ঘুম থেকে উঠে দেখতে চাই আমার পুরো শরীর মেয়েদের শরীর হয়ে গেছে। সো আমি তখন অনেক ছোট বাচ্চা ছিলাম, আমি এত কিছুই জানতাম না, তখন আমার মধ্যে এত কিছুই জানার ছিল না, এত ন্যারেটিভ, এত ডিটেলস, এত কিছু জানতাম না, বাট আমি তখন মসজিদে যেতাম এবং অত ছোটো বাচ্চা আমি মসজিদে গিয়ে নামাজ পড়তেছি, আল্লাহকে ডাকতেছি এবং আল্লাহর কাছে আমি বলতেছি আমি ঘুমাই যেতে চাই এবং একদিন ঘুম থেকে উঠে দেখতে চাই যে আমি মেয়ে হয়ে গেছি। সো আমাদের বগুড়াতে আরও একটা এক্সাম্পল ছিল, টিএমসিএস যে নন প্রফিট অর্গানাইজেশন আছে, সো ওইটার যে ফাউন্ডার প্রফেসর ডক্টর হোসনে আরা, সো ওইটা তো টিএমসিএস তো বেসড ফ্রম বগুড়া। সো ওনারও তো এরকম একটা স্টোরিজ আছে, উনি ছেলে মানুষ ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তারপরে উনি যখন মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিতে যাবেন তখন ওনার ফিজিক্যাল চেঞ্জ হয়েছে, ওনার সার্জারি হয়েছে, উনি মেয়ে হয়ে গেছেন। সো আমি যখন ছোটো ছিলাম তখন আমাদের গ্রামে আমার অনেক মানুষজন পরিচিত ছিল, তারা আমি মেয়েদের মতো আমার কণ্ঠ চলাফেরা, সো তখন থেকে তো সবাই আমাকে বলতো যে এটা আমাদের ছোটো হোসনে আরা বা এরকম করে বলতো আর কি। সো দিস ওয়ার দ্য এলিমেন্টস আমার মধ্যে ছিল যেগুলো আমি চিন্তা করতাম এবং আমার স্মৃতির যতটুকু গভীর আমি ঢুকতে পারি তখন থেকে আমার মনে হতো যে দ্য বডি আই গট, এবং আমি যে শরীরটা পাইছি সেটার সাথে আমার মাইন্ডের কোনো অ্যালাইনমেন্ট ছিল না। পরবর্তীতে কি করলেন? পরবর্তীতে কী করলাম, আমি লেখাপড়া করলাম, স্কুলিং করলাম, তারপরে কলেজ করলাম, তারপরে নার্সিংয়ে ভর্তি হলাম, নার্সিং কমপ্লিট করলাম, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। অ্যান্ড দেন প্রচুর বই পড়তাম। যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন অনেকগুলো বই পড়ছিলাম। বই পড়তে পড়তে একটা বই পড়ছিলাম, ওই বইয়ের একটা শব্দ ছিল এরকম, দ্য ফার্স্ট টাইম আই হার্ড অ্যাবাউট দ্য ওয়ার্ড নেম ট্রান্সজেন্ডার, যখন আমি ক্লাস 9-এ পড়ি। সো তো ওখানে সুইডিশ কিছু ট্রান্সজেন্ডার মানুষদের গল্প ছিল। সো তখন আমি দেখলাম যে হ্যাঁ, দিস ইজ পসিবল, যদি কারো এই ধরনের ইস্যুস থাকে, ডিসফোরিয়া থাকে, জেন্ডার ডিসফোরিয়া, দেন দে ক্যান ট্রান্সফর্ম দেয়ার সেলফ অ্যাজ দ্য ওয়ে দে ওয়ান্ট অ্যাকচুয়ালি। সো আমার তখন মনে হয়েছে যে আমি যখন লেখাপড়া শেষ করব, নিজের পায়ে দাঁড়াবো, তখন দ্য ফার্স্ট থিং উইল বি যে আমি আমার যে 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 যেভাবে আমার বাঁচার ইচ্ছা, দ্য বডি আই রিয়েলি ওয়ান্ট ফ্রম মাই ইনসাইড, আই ওয়ান্ট টু ট্রান্সফর্ম মাই সেলফ, আমাকে ট্রান্সফর্ম করবো আর কি। সো আমার তখন ওইটা মনে হয়েছে। দেন I completed my Bachelor of Science in Nursing. I worked 2 years at Square Hospital. তারপরে I got a scholarship for my masters. In between তার আগে যেটা হয়েছে যে আমি যখন ঢাকায় মুভ করছি তখন থেকে I started my treatment process. So there is a lots of process, steps I had to go through. সো এই আর কি। ক্লাস 9-এ বসে এই জিনিসটা আপনি চিন্তা করেছিলেন যে আপনি চেঞ্জ করবেন নিজেকে। তো তখন আসলে আপনি পরিবারকে বলেননি, তারা হেল্প করতে পারেনি? তাদেরকে বলেননি যে আমি এটা করতে চাই? নো, বিকজ আমার তো আপনি মানে যখন একটা বাচ্চা বড় হচ্ছে, সো সেই বাচ্চার সাথে যদি তার ফ্যামিলি ওরকমভাবে ফ্রেন্ডলিভাবে যদি না রিলেশনশিপ বিল্ড আপ না করে, একটা কনজারভেটিভ ফ্যামিলি যদি হয়, তুমি এটা করতে পারবে, তুমি এটা করতে পারবে না, তোমাকে এভাবে বড় হতে হবে, এভাবে চিন্তা করতে হবে, এরকম করে কাপড় পরতে হবে, এই সব কিছু এরকম করে করতে হবে, দের ইজ এ সার্টেইন থিং দ্যাট ইউ হ্যাভ টু ফলো। আপনি নিজে কিছু করতেছেন না, একটা অলরেডি একটা মানে রাস্তা তৈরি করা আছে, আপনি সেই রাস্তা দিয়ে আপনাকে হাঁটতে হবে। ওই রাস্তা থেকে আপনি বের হয়ে নিজে একটা রাস্তা তৈরি করতে পারবেন না। না, বলছিলেন যে কেউ আপনাকে ছোটদের হোসনে আরা বা মানে ছোট হ্যাঁ। হোসনে আরা বলছিলেন। হ্যাঁ, তো সেখানে আপনি তখন আলাপটা তুলতে পারেননি যে আমি তাহলে হোসনে আরার মতো হতে চাই বা তার মতো আমিও চেঞ্জ করতে চাই আমার বডিকে? that was really a toughest thing in that time because তখন তো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, অ্যাক্সেস টু মেডিকেল হেলথ কেয়ার বা এই জিনিসগুলো তো ছিল না। কত সালের ঘটনা এটা? এইটা 2000, এইটা ছোটোবেলায় যখন আমাকে বলতো তখন তো আমি স্কুলে যেতে শুরু করছি 2004 সালে।
সো ৫, ৬, ৭, ৮ এরকম সময় হবে। সো তখন এত মোবাইল-টোবাইল আসে নাই। সবকিছু ছোট, ছোট বাটনওয়ালা ফোন, সিটিসেলের ফোন আসছিল। আ সো তারপরে আস্তে করে আমি যখন ইন্টারে পড়লাম তখন আমি ১ম কম্পিউটার পড়তে গেছি। তখন এই বইগুলো আপনাকে কে দিত বা কোথায় পেতেন? কেউ দিত না। আমি আমার জন্ম বগুড়াতে। আমি শহরে যেতাম। ওখানে হকাররা বসে থাকতো নানান ধরনের বই, পেপার, পত্রিকা নিয়ে। আমার বাবা কমিউনিস্ট পার্টি করতো। উনার ফেমিনিজম নিয়ে অনেক কথাবার্তা শুনতাম। আ আর যেটা হচ্ছে যে উনি প্রচুর পেপার-টেপার পড়তো। যেহেতু উনি একটা এনজিওতে কাজ করতো। উনার কাছে অনেক রিসোর্স থাকতো। সো সেই বই, পেপার, পত্রিকা নিয়ে আসতো। আমি যে ফ্যামিলিতে বড় হইছি আমি দেখছি আমার মা অনেক আ টর্চার, অনেক হ্যারাসমেন্টের মধ্য দিয়ে গেছে। আমাদের ফ্যামিলি স্ট্রাকচার যেটা ছিল তার মধ্য দিয়ে অনেক ইনজাস্টিস আমি দেখছি। সো আমার কাছে আমার ভেতরে সবসময় ওই জিনিসগুলো ছোটবেলা থেকে দেখে আমার নিজের ভেতরে একটা রেবেলিয়াস ব্যাপার গ্রো করছিল। আমার মনে হয়েছে যে আই ওয়ান্ট টু ডু সামথিং যেটা ইনজাস্টিসকে জাস্টিসে পরিণত করবো বা এরকম করবো। আর আপনার নামটা কি বাবার দেওয়া? মানে আপনি বলছিলেন যে আমি আপনার গল্প বাবা শুনছি, আমি যখন জন্মাইছি, জন্মানোর পরে আমার বাবার একটা ফ্রেন্ড, উনি আদিবাসী গবেষক, লেখক আরকি। হুম, সো উনারা দেখতে আসছিল। তখন আমার বাবা আর আমার বাবার বন্ধু মিলে আমার নাম রাখছে হো চি মিন। ইয়াহ! তারপরে? তারপরে আর কি? না ওই যে বলছিলেন যে বাবা অনেক বই পড়তেন, তারপরে হ্যাঁ, আপনি সো বই ওই জায়গাগুলো থেকে তো আমি রিসোর্স গুলা পেতাম। আমার পড়াশোনা হতো ওখানে। ওই বাবার যে পেপার পত্রিকা আমি ছোটবেলা থেকেই পড়তাম। যখন ছোট, ছোট এই টুকরা পেপারও পড়ে থাকতো তখনও আমি ওগুলা নিয়ে পড়তাম, করতাম। সো ওখান থেকেই পড়ার অভ্যাসটা আসছে। আর তারপরে আমার ভেতরে ওই রেবেলিয়াস ব্যাপারটা গ্রো করছে যে I want to make all the injustice to the justice. সো এই আরকি। পরবর্তীতে আপনি সার্জারি কবে করলেন? আমার সার্জারি I did my surgery কত সালে হবে এটা? সো not it's 4 years back. 4 years back. তখন টাকা-পয়সা কোথা থেকে ম্যানেজ হলো বা কিভাবে হলো? কি কোথায় গিয়েছিলেন? কোন হসপিটালে? Uh, as I worked as a nurse, আমি নার্স হিসেবে কাজ করছি। সো আমার আ এক ভাই যিনি ওয়েস্ট বেঙ্গলে থাকেন। আমার নিজের মায়ের পেটের না, বাট হি ইজ মোর দেন মায়ের পেটের ভাইয়ের চাইতেও অনেক কিছু। সো সে ওখানে ওয়েস্ট বেঙ্গলে থাকে। তার একটা নন প্রফিট অর্গানাইজেশন সে চালায়। সো হি হেল্পড মি টু স্টার্ট মাই ফ্রম দ্য বিগিনিং। আমার যখন আমি মাত্র দের ইজ আ লটস অফ স্টেপস, মানে অনেকগুলো স্টেপস আছে আমাকে পার হতে হয়েছে। হরমোনের আগে আই হ্যাড টু গো টু দ্য সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, ওগুলো কমপ্লিট করতে হয়েছে। তারপর ওরা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। দেন আমাকে আই হ্যাড টু গন থ্রু লাইক সমস্ত আ কিছু টেস্ট করতে হয়েছে। তারপরে আমাকে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যেতে হয়েছে। আই টুক 2 or 2.5 ইয়ার্স আমি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়েছি, HRT। অ্যান্ড দেন তারপরে আই ওয়েন্ট টু নিউ দিল্লি। সো ওখানে একটা ট্রান্সজেন্ডার প্রিমিয়ার সার্জারি ইনস্টিটিউট আছে। ওয়ান অফ দ্য রিনাউন্ড ডক্টর সার্জন ডক্টর নরেন্দ্র কৌশিক, উনি উনার আন্ডারে আই হ্যাভ ডান মাই সার্জারি সো দিল্লিতে। আপনার সঙ্গে তখন কে ছিল? আমার সঙ্গে আমার দাদা ছিল। আমার যে ভাইয়ের কথা আমি বলছি ওয়েস্ট বেঙ্গলে, বাপ্পাদিত্য মুখার্জি, সে ছিল। সো হি ওয়াজ পার্ট অফ মাই লাইক আমি আমার জার্নির অনেক কিছুতেই সে, ইভেন আমার ট্রিটমেন্ট প্রসেস, আমার সমস্ত কিছুতেই তার যে কন্ট্রিবিউশন, ধরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, আমার সার্জারির সময়টাতে অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করা, সমস্ত কিছুতে। সো হি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য পারসন লাইক এই সার্জারিটা কি খুবই মেজর না মাইনর? মানে ডেফিনেটলি মেজর সার্জারি। এটা কি মানে কি ধরনের ফিল হয় বা কি করতে হয়? সার্জারিতে কি ধরনের ফিল হবে? এনি যে কোনো ধরনের সার্জারি আপনার শরীরে যখন আপনি সেটা ছোট হোক, বড় হোক, যেটা হোক, সার্জারি ইজ আ ডিফিকাল্ট থিং। প্রি প্রি পোস্ট অপারেটিভ কি ফিল হয়েছিল আপনার? প্রি অপ প্রি অপারেটিভে I was excited যে আই এম গোইং টু গেট মাই নিউ লাইফ আফটার মাই সার্জারি। অন দ্য আদার হ্যান্ড ভয়ও কাজ করছিল। ইটস আ ডিফিকাল্ট সার্জারি। আমি অ্যাকচুয়ালি সার্ভাইভ করতে পারবো কিনা, বাঁচবো কিনা, মরে যাবো কিনা। বিকজ যখন কোনো মেজর সার্জারি হয় আর কোনো সার্জারির জন্য কোনো পেশেন্টকে অ্যানেস্থেশিয়া করা হয়, দের ইজ নো গ্যারান্টি দ্যাট ওই পেশেন্ট কাম ব্যাক করবে। এরকম অনেক হিস্ট্রি আছে, অনেক কিছু আছে। সো ইটস ইটস অনেক এটা অনেক ক্রিটিক্যাল হিউম্যান বডি।
কখন কিভাবে রেসপন্স করবে, কোন কিসের জন্য আর কি। সো যাই হোক, তো এটা ছিল আমার প্রি অপারেটিভ এক্সপিরিয়েন্স। এক্সাইটেড ছিলাম, তারপরে সন্দিহান ছিলাম, ভীত ছিলাম, কি হবে না হবে কিছুই জানি না। সো মিক্স এক্সপিরিয়েন্স ছিল। না আফটার পোস্ট অপারেটিভ আমার দ্য ফার্স্ট সার্জারি যখন আমার 3টা সার্জারি হয়েছে। সো যখন ফার্স্ট সার্জারি আমার হয়েছে তখন আমার মনে আছে যে সার্জারিটা 2 ঘন্টায় হবার কথা ছিল, ওটা 5 ঘন্টা হয়ে যাচ্ছিল। বাট আমাকে ওটি থেকে বের করা হচ্ছিল না, বিকজ আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার ব্রিদিং ডিফিকাল্টিস হচ্ছিল। সো ডক্টররা তখন বলছিল আমাকে আইসিইউতে পাঠাবে। সো নানান কেওয়াস তৈরি মানে হচ্ছিল তখন। সো তখন আমার ভাই যিনি, আমার দাদা যিনি, বাপ্পাদিত্য মুখার্জি, উনি ওটিতে ঢুকে গেল আমাকে দেখতে আমার সিচুয়েশন কন্ডিশন কি। ডক্টররা খুবই মানে ডক্টররাও ভয় পেয়ে গেল যে আমি আসলে আমি রিকভার করবো কি করবো। বাট সামহাউ তারপরে যেটা হয়েছে যে একটু একটু করে আমি স্টেবল হতে শুরু করছি। 5 ঘন্টা পর আমাকে অপারেশন থিয়েটার থেকে বের করছে। অ্যান্ড যে কমপ্লিকেশনগুলো আফটার মাই সার্জারি যেগুলো তৈরি হয়েছিল, সো যেটা হয়েছে যে পোস্ট অপারেটিভে আই ওয়াজ ভেরি আমি খুবই অ্যাংশাস ছিলাম। আর প্রত্যেকটা মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল যে আমি ভালো হবো কি হবো না। দো আই ওয়াজ নার্স, আমি নার্স। সো তারপর আমি বারবার ডক্টরকে ধরছিলাম, নার্সকে ধরে বলছিলাম যে আই এম গোয়িং টু বি ওকে, রাইট অর নট। সো এরকম আর কি। সো ইটস আ ডিফিকাল্ট জার্নি, ইটস আ ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স। তারপরে যখন আপনি সুস্থ হয়ে গেলেন কবে? আর ৩ বারের যে অপারেশনের কথা বলছিলেন, তো ৩ বারে কি হয়েছিল? কি অপারেশন হয়েছিল ধাপে, ধাপে একটু যদি বলেন ডিটেইল? ইটস ভেরি পার্সোনাল থিং যে ৩ বারে আমার কী অপারেশন হয়েছিল। আই এম নট গোয়িং টু ওপেন আপ ইট ডিটেইলস, বিকজ আমি যেটা বলবো সেটা দিয়ে অ্যাকচুয়ালি আমার মতো মানুষ যারা সকলকে ডিফাইন করতে কেউ পারবে না, বা আমার সার্জারির এক্সপিরিয়েন্স দিয়ে তাদের 100% এটা শুনে বেনিফিটও হবে না, বিকজ ইটস ডিফারেন্ট। এরকম অনেক মানুষ আছে যারা ইন্টারসেক্স মানুষ, যাদের হয়তো এক্সটার্নাল অর্গান এক্সটার্নাল অর্গান যেটা সেটা একটা পুরুষের অর্গান, বাট ইন্টারনালি ওদের যে অর্গান সেখানে দেখা যাচ্ছে মেয়েদের অর্গান আছে। সো এই মানুষগুলোকে আপনি কিভাবে ডিফাইন করবেন? সো এই মানুষগুলোকে আপনি কিভাবে ট্রিট করবেন? ট্রান্সজেন্ডার মানুষরা যে ধরনের ট্রান্সফরমেশনের জন্য যে ধরনের সার্জারির মধ্যে দিয়ে যায়, এই সার্জারিগুলো ইউনিফাইড না, এগুলো ভীষণ ডাইভার্সিফাইড সার্জারিজ। ইটস there is a lots of options, lots of things, lots of জিনিস আছে। এখন কোন মানুষের কোন জিনিসটা লাগবে, কোন মানুষের জন্য কোনটা পারফেক্ট হবে, কোন মানুষটা কোনটা চায়, তার চাওয়া এবং তার সাথে অ্যালাইনড হওয়া উইথ দ্য কনসালটেশন অফ ডক্টর অ্যান্ড সার্জন ডিসাইড হয়, তারপরে সেই সার্জারিটা হয়। আই হ্যাভ ডান মাই ভ্যাজাইনোপ্লাস্টি। সো আমার ভ্যাজাইনোপ্লাস্টিতে 2টা সার্জারি করতে হয়েছে। একটা মেজর ছিল, তারপর একটা মাইনর ছিল। ইয়া। তখন আপনার ফ্যামিলির কি ধরনের প্রতিক্রিয়া ছিল বা ফ্যামিলির মন্তব্য কী ছিল, বক্তব্য কী ছিল? আমার বাবা মারা গেছে 2013-তে, যখন আমি বিফোর মাই কাম আউট, আমার কাম আউটের আগে আমার বাবা মারা গেছেন। আর আমার বাবার সাথে আমার এইসব নিয়ে খুব একটা উনি আজকে 2013-তে মারা গেছে, আজকে 26-13 বছর আগে মারা গেছেন উনি। সো এগুলো নিয়ে আমার খুব একটা কথা হতো না, বাট এমনিতে সমাজ, রাষ্ট্র, রাজনীতি এইসব কিছু নিয়ে কথা হতো ওনার সাথে আমার। আর আমার মা, বোন, ওদের সাথে আমি যখন কাম আউট করছি তখন লম্বা একটা সময় আমার ওদের সাথে যোগাযোগ ছিল না, সম্পর্ক ভালো ছিল না। এবং এই সম্পর্কটা কেন খারাপ হয়েছিল? মানে কি হয়েছিল? বিকজ খারাপ যেটা হয়েছে যে যখন আমি কাম আউট করছি তখন সেটা নিয়ে অনেক শোরগোল হয়েছিল। সোশ্যাল মিডিয়ার বাইরে যখন পরিবারের মানুষ, আত্মীয় স্বজনরা সবাই আমাকে জেনে আসলো যে আমি আসলে একটা ছেলে বাচ্চা হিসেবে বড় হচ্ছি, অ্যান্ড সাডেনলি আই এম ক্লেমিং মাই সেলফ অ্যাজ এ উইমেন আর মেয়ে বাচ্চা, বা নারী, বা ট্রান্স, হোয়াট এভার আই এম সেইং। সো ইট ওয়াজ নট ইজি টু অ্যাকসেপ্ট। মানে এটা তো গ্রহণ করা সমাজের পক্ষে, আমার পরিবারের পক্ষে, আমার আত্মীয় স্বজন যারা ছিল তাদের পক্ষে তো সহজ না। সো তাদের কাছে কমন ন্যারেটিভ কী ছিল? আমি হিজড়া হয়ে গেছি। আর এই যে মানে হিজড়া শব্দটা তো আমাদের সমাজে অনেক মানুষ গালি হিসেবে ব্যবহার করে। আর হিজড়া মানুষদের যে ট্র্যাডিশন, কালচার, সেটার যে কালচারাল ভ্যালুজ, সেটাকে তো
কখনোই ভ্যালু করা হয় না, তাদেরকে তো একটা অস্ট্রাসাইজ ভাবে দেখা হয় কমিউনিটির মতো করে। তো তখন সবাই বলতে শুরু করলো যে হ্যাঁ, অমুকের ছেলে হিজড়া হয়ে গেছে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে। বাট যখন আমি কাম আউট করছি তখন তো আমি ঢাকায়, আর ঢাকা তো একটা মেট্রোপলিটন সিটি। সো আমার সারাউন্ডিংস, আমার যে মানুষগুলো ছিল তারা আমাকে হেল্প করছে, সাপোর্ট করছে, রেসপেক্ট করছে। কারা ছিল? আমার অনেক ফ্রেন্ড ছিল, যারা নারী আন্দোলন নিয়ে কাজ করে, যারা ওই মানবাধিকার নিয়ে কাজ করে। সো আমি যে সার্কেলে চলাফেরা করতাম, ঘোরাফেরা করতাম, সো তারা আমাকে হেল্প করছে, তারা আমাকে সাপোর্ট করছে মেন্টালি। তারা আমাকে বলছে ইটস ওকে, ফাইন। আমার তো আসলে ও ধরনের খুব লম্বা একটা মানে স্ট্রাগল হয়েছে আমার, সেটা অন্য 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 লেভেলে। বাট যখন সাধারণ চিরাচরিত গ্রামের একটা নারী, তার বাচ্চা বলা হচ্ছে যে তোমার ছেলে তো হিজড়া হয়ে গেছে, তোমার বাচ্চা তো হিজড়া হয়ে গেছে, তখন তো আসলে তার ওই জিনিসটাকে কোপ আপ করা তাদের জন্য খুব টাফ ছিল, এবং তাদেরকে একটা সময় একঘরে করে ফেলা, কেউ কথা না বলা। সো এগুলো তো আসলে, আপনি লেখাপড়া জানা মানুষ, আপনাকে আমার এগুলো বলার কিছু নাই। আর আমাদের সমাজে এই ধরনের ঘটনা অনেক ঘটে। সো তাদেরকে আমার পরিবারের মানুষজনদের এই ধরনের পরিস্থিতি ফেস করতে হয়েছে। সো দে ডোন্ট ওয়ান্টেড টু, লাইক ওরা আমার সাথে যোগাযোগ করতে চায়নি, কথা বলতে চায়নি, আমাকে নিয়ে ওদের অত কনসার্ন ছিল না। সো ইট ওয়াজ শাট। তারপরে এখন সার্জারির আগের হোচিমিন, সার্জারির পরের হোচিমিন, এই দুজনের মধ্যে পার্থক্য কি হয়? এখন কি কোনো ফিল করেন পার্থক্য আপনি? নাই, পার্থক্য একটাই, যে অবয়বের পার্থক্য। আমি আগেও যে হোচিমিন ছিলাম, এখন ওই একই হোচিমিন। পার্থক্যটা শুধু অবয়বের। আপনি এখন কি ফিল করেন? আগে কি ফিল করতেন? বা নিশ্চয়ই আপনি এখন একটু হলেও আমার আগে মনে যেটা হতো, আমি অনেক চাইতেন। জায়গায় বলেছি, আমার আগে মনে হতো আমি খাঁচার মধ্যে বন্দি প্রত্যেকটা দিন। আমার মনে হতো যে আমি, ইটস নট মাই লাইফ, ইটস নট মাই বডি, হোয়াট রিয়েলি আই ওয়ান্ট। তো এখন আমার মনে হয় যে ইয়া, আই গট মাই রিয়েল লাইফ। সো আমার কাছে মনে হয়েছে যে আই গট মাই লিটল বিট ফ্রিডম, দ্যাটস ইট। হিজড়া এবং ট্রান্স উইমেন, এই কমিউনিটি কি আলাদা দুটো নাকি একই? একটা লাইন আছে এখানে, সকল হিজড়াই ট্রান্সজেন্ডার, কিন্তু সকল ট্রান্সজেন্ডার হিজড়া না। কিরকম? যেমন ধরেন, আমরা যখন ট্রান্স কথা বলতেছি, ট্রান্স মানে রূপান্তর। যে নো ওয়ান বর্ন অ্যাজ হিজড়া, কেউ হিজড়া হিসেবে জন্মায় না। কিন্তু আমাদের দেশে, আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা হিজড়া কাদেরকে মনে করি? আমরা মনে করি মানুষ হিজড়া হয়ে জন্মায়। আমরা যাদেরকে হিজড়া বলছি, রেকগনাইজ করছি, তারা আসলে ইন্টারসেক্স। নো ওয়ান বর্ন অ্যাজ হিজড়া, কেউ হিজড়া হয়ে জন্মায় না। হিজড়া হচ্ছে একটা ট্র্যাডিশন, একটা কালচার। যেমন ওরা আলাদা কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে, ওদের ল্যাঙ্গুয়েজ কিন্তু ডিফারেন্ট। ওরা যখন কমিউনিকেট করে, ওদের কমিউনিকেশন কিন্তু ডিফারেন্ট। আপনি কেরালার একটা হিজড়ার সাথে যদি আমাদের ঢাকার একজন হিজড়াকে দেখা করাই দেন, ওরা কিন্তু খুব নাইসলি কমিউনিকেশন করবে একজন আরেকজনের সাথে, বাংলা না জেনে, তামিল না জেনে করতে পারবে। কিন্তু বিকজ দের ইজ আ কোড ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য এই সাউথ এশিয়ার কথা যদি আপনি চিন্তা করেন। সো ওই যেমন আমরা বলি সুন্দর, ওরা সুন্দর বলে না, ওরা বলে চিস্যা। সো এরকম ওদের কোড ল্যাঙ্গুয়েজ আছে। সো দে হ্যাভ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। ওরা যে সাজগোজ করে, আপনি দেখবেন ওদের সাজগোজ আর কোয়াইট ডিফারেন্ট। ওরা নিজেরা ছন্দ লেখে এবং সেই ছন্দে ওরা সুর বসায়। যেমন এরকম অনেক ছন্দ আছে যে বাজে বিন, নাচে নাগিন। তো এই ধরনের মানে ছন্দ করে সেটাকে নিয়ে ঢোল করে ওরা বাজারের দিন হাট বাজারে যায়, সেখানে গিয়ে শাকসবজি তোলে, নাচ গান করে। কারো বাচ্চা হলে সেখানে গিয়ে নেচে তারপরে সেখান থেকে হয়তো টাকা সংগ্রহ করে। কারো বিয়ে হলে সেখানে যায়, অনেক বিয়ে বাড়িতে তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসা হয় নাচের জন্য, গান করার জন্য। সো ইটস আ কমপ্লিট, এটা একটা ট্র্যাডিশন, এটা একটা কালচার। কেউ তো আসলে বাই বর্ন হিজড়া হয় না, না। আপনি বলছিলেন। না, তাহলে এই কমিউনিটি কিভাবে তৈরি হয়? কারা এভাবে এই এই কমিউনিটিতে যুক্ত কমিউনিটি হয় তৈরি হয় কিভাবে? কিভাবে, এটা আপনাকে জানতে গেলে আপনাকে বহু বছর আগে চলে যেতে হবে। কারণ সেই মুঘল আমলের কথা যদি চিন্তা করেন, সম্রাট বাবরকে নিয়েও অনেক কন্ট্রোভার্সি আছে। আপনি যদি খুঁজতে যান যে তার কীরকম মানে তার যে সেক্সুয়াল অ্যাট্রাকশন বিয়ন্ড উইমেন, বায়োলজিক্যাল উইমেন, সো সেগুলো নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি, রিসার্চ অনেক কিছু আছে আর কি। আর এই জিনিসটা তো আসলে একদিনে তৈরি হয়, এটা অনেক বছর, শত শত বছরের পুরানো একটা কালচার, একটা ট্র্যাডিশন। এটা শুধু আপনি সাউথ এশিয়ার কথা চিন্তা করলে হবে, টার্কিশ এম্পায়ারে জানে, হেরেম ছিল সেখানে, তাই না? সো অনেকে এগুলো
একদিনে একটু একটু করে তৈরি, এগুলো বহু বছর, বহু শত শত বছর থেকে এগুলো। ঘেটুপুত্র কমলা হুমায়ুন আহমেদের সিনেমা আপনি জানেন, সেখানকার ঘটনাটা উনি কিছুটা দেখাইতে না, ওরা পারছেন। তো আসলে হিজড়া না। ওরা তো হিজড়া না, কিন্তু যখন একটা ঘেটু পুত্রকে যখন মেয়ে সাজিয়ে নাচানো হচ্ছে, তারপরে আফগানিস্তানে একটা আছে বাচ্চা ডান্স করে, যে ছেলে বাচ্চাদেরকে মেয়ে সাজায় নাচায় ওরা ওখানে। তারপর বাংলাদেশেও আরও একটা কমিউনিটি আছে, আমি নামটা এখন বলতে পারছি না, বউ আছে বাচ্চা আছে, তারপরে তারা মেয়েটি এসে যে গিয়ে নাচ গান করে করে টাকা পয়সা ওদের জীবিকা নির্বাহ করে আর কি। আবার আপনি হিজড়াদের কথা যখন আমি যেটা বলতেছি, এটা তো বহু বছর আগে থেকে আছে। ওদের যে ল্যাঙ্গুয়েজটা, ওই ল্যাঙ্গুয়েজটা তো মানে ওরা এখনও সংরক্ষণ করতেছে। ল্যাঙ্গুয়েজ তো এমনি এমনি তৈরি হয় নাই, ল্যাঙ্গুয়েজ তো খুব রিসেন্টলি তৈরি হয় না, ওরা তো বহু বছর আগে থেকে এটা চলে আসছে। সো এটা একটা কমপ্লিটলি ট্র্যাডিশন, এটা একটা কালচার। এই কালচারের একটা লাইক কালচারাল ভ্যালুজ আছে, যে ভ্যালুজটা যেমন আপনি পেইন্টারদের পেইন্টিং করা, যদিও বাংলাদেশে আর্ট কালচার এগুলোর ভ্যালুজ নাই বললেই চলে, মানুষ সার্ভাইভ করে। আমি বুদ্ধি বয়সের পর থেকে দেখতেছি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি, আমাদের সব কিছুতেই কোনো কিছুই তো পারফেক্ট না, সবাই এখানে কতটুকুই পারিশ্রমিক পায় বা কী পায়। বাট there is an artistic values of this community. এদের কিন্তু খুব রিচ একটা ভ্যালুজ ধরুন আছে। একজন ছবি আঁকা শিখতে চায়, তার জন্য চারুকলা বা এরকম ইনস্টিটিউশন আছে। হিজড়াদের জন্য আসলে কি আছে? একটা নতুন বাচ্চা কিভাবে এই কমিউনিটিতে যায়, বা তাদেরকে কে যেতে বাধ্য করে, বা নাকি সে ইচ্ছে করেই না, যায়? ডেফিনেটলি কেউ বাধ্য করে না, নিজে ইচ্ছা করে। যখন একটা ছেলে জন্মাইছে, বড় হয়েছে, বড় হচ্ছে সমাজ, যেমন আপনি এটা তো খুবই আহামরি কিছু করতে হবে না। আপনি নার্সিং বাংলাদেশের যে নার্সিং সেক্টর আছে, এখানে গিয়ে কত যাবেন আপনি, আপনি গিয়ে দেখতে পারেন কত ছেলেরা আসছে নার্সিং করতে। যদিও 100-তে 10 জন করতে পারে, 10%, এখন মনে হয় 15% করতে পারে। নার্সিংয়ে গিয়ে দেখবেন অহরহ এরকম প্রচুর ছেলেরা আছে যে মেয়েদের মতো করে কথা বলে, মেয়েদের মতো করে হাঁটে চলে, অনেক আছে এরকম। সো তাদেরকে কি আমাদের সমাজের পুরুষরা সঠিকভাবে ভ্যালুজ করে একটা পুরুষ হিসেবে? সো যখন একটা মানুষ এরকম জন্মাচ্ছে যে পুরুষের শরীর নিয়ে, কিন্তু তার কথাবার্তা, তার চলাফেরা, তার আবেদন, তার চিন্তা ভাবনা মেয়েদের মতো করে হচ্ছে সব কিছু, তখন তো তারই চারপাশের মানুষ, তারই পরিবার, তারই বন্ধুরা, তারই সমাজ, তারই সোসাইটি তো তাকে আবান্টন করতেছে। তাহলে ওর ভেতরের যে সুপ্ত ইচ্ছাটা, ওর যে বাঁচার ইচ্ছাটা, ওর যে ফ্রিডমটা, সেটা ও কোথায় পাবে? সেটা ও হিজড়াদের কাছে গেলেই পাবে, ওই কমিউনিটির কাছে গেলেই পাবে। ওই কমিউনিটি ওকে জায়গাটা দেবে, থাকতে দেবে। ওই কমিউনিটি ওকে বাজে কথা বলবে না, ও কি পোশাক পরবে সেই জন্য ওকে মারবে না, ও কি খেতে চাইবে, কেমন করে নাচতে চাইবে, কি করতে চাইবে, সেগুলো নিয়ে ওকে কিছু বলবে না। ওর নিরাপদ আশ্রয় ওখানে, তো ও ওখানে চলে যাবে। আপনি আর কি এরকম কোনো ইচ্ছা হয়েছিল, বা আপনি এরকম আমার চেয়েছিলেন ইচ্ছা কিছু? হয়েছিল বলতে কি, আমার ইচ্ছা, আমি এখানে বলবো যে আমি একটু প্রিভিলেজ ছিলাম, বিকজ আমার মা বাবার লেখাপড়া ছিল, আমার মায়ের লেখাপড়া ছিল বিশেষ করে। তো লেখাপড়া করতে হবে এটা ছোটোবেলা থেকেই খুব ভালো করে জানতাম। এবং আমার সবসময় মনে হয়েছিল যে আমাকে লেখাপড়া করতেই হবে। তো ওই নলেজ ইজ মানে অনেকে বিশ্বাস করে না, অনেকে এগুলো নিয়ে ক্রিটিক করে, নলেজ ইজ নট আ পাওয়ার, বাট আমার কাছে মনে হয় নলেজ ইজ সামথিং, নলেজের কিছু না কিছু স্ট্রেংথ আছে। সো আমি জানতাম যে আমাকে লেখাপড়া করতে হবে। যেমন আমি পড়তাম ছোটোবেলা থেকে, আমার কাছে সেই এক্সেসটা ছিল। আমার মা বাবা চাইছে যে পড়াশোনাটা হোক, তারা আমাকে চাইছে ছেলেদের মতো করে মানুষ করতে। বাট আমি তো ছোটোবেলা থেকে বুঝতাম, মানে আমি কাম আউট করছি আফটার, মানে আমি একটা লেখাপড়ার একটা জায়গাতে, একটা পজিশনে এসে দাঁড়ায়া তারপরে আমি কাম আউট করে ফেলছি যে দিস ইজ মি, দ্যাট ওয়াজ মাই স্ট্র্যাটেজি। সো আমার এরকম ইচ্ছা হয় নাই, কিন্তু ইচ্ছা হতো যদি আমার পরিবার যে টাকা পয়সা ইনকাম করতো, খেয়ে পড়ে বেঁচে লেখাপড়া করার মতো সুযোগ যদি না থাকতো, দিনমজুর যদি হতো একেবারে, খুবই, আমার বাবা নাইট গার্ড ছিল, বাট একটা এনজিওতে কাজ করতো। সো সেই থ্রুতে আমরা খুব ভালো রিসোর্স পেতাম ইন টার্মস অফ সব কিছু নিয়েই। সো যেটা হচ্ছে যে এরকম অনেক মানুষ আছে যারা লেখাপড়া জানে না, যাদের ঘরে বাচ্চারা আছে। আমি যদি ওরকম ঘরে জন্মাইতাম, লেখাপড়ার কিছুই জানতাম না, তখন আমার কি ডেস্টিনি হতো? আমি এই আজকে কমিউনিটির কি লেখাপড়ার সুযোগ নেই? কোন কমিউনিটির? হিজড়া কমিউনিটি, কিভাবে সুযোগ আছে? কোথায় সুযোগ আছে? তাদের মধ্যে কি আপনি দেখাতে পারবেন আমাকে যে কোনো একটা হিজড়া কমিউনিটির মানুষ কেউ আছে যে খুব সরকারি বড় সিস্টেমের উপরে কোথাও কাজ করছে? আমাদের এক তৃতীয় লিঙ্গে বলা হয়, যদিও আমি তৃতীয় লিঙ্গ শব্দের সাথে মানে একমত না। রানী আপা এই প্রথম
54 বছর 55 বছরের ইতিহাসে রংপুর থেকে এমপি ক্যান্ডিডেট হয়ে ইলেকশন করলো বিগত ইলেকশন, এবং এবার তো উনি শেষ সময়ে এসে উনি উইথড্র করে নিয়েছে। তো একটা দেশের 54 বছর পার হচ্ছে, আপনি আজও পর্যন্ত সেই একটা এরকম একটা মোস্ট মার্জিনালাইজড কমিউনিটির একজন মানুষকে, একজন লিডারকে আপনারা সংসদে বসাইতে পারেন নাই, যে রাষ্ট্র পারে না, তাহলে সেখানে ওই মানুষটা পড়তে যাবে কোথায়? কে আছে কথা বলার জন্য? কে রিপ্রেজেন্ট করবে? কে জায়গা দিবে? কোন স্কুলে পড়াবেন আপনি? আপনিই বলবেন যে ওই স্কুলে হিজড়া বাচ্চারা পড়তে আসে বা হিজড়ারা পড়তে আসে, আমার বাচ্চাকে ওই স্কুলে পড়তে দিব না। আপনি কমপ্লেন নিয়ে যাবেন, গিয়ে বলবেন যে স্কুলে বলবেন, প্রতিষ্ঠানে বলবেন যে না, ওদেরকে কাজ করতে দেবেন। ওয়ালটনে কাজ করতো, 5 আগস্টের পরে সবগুলোকে বের করে দিছে। মোল্লারা গিয়ে বলছে যে ওদেরকে সার্টিফিকেট নিয়ে, আমি কি, আমার জেন্ডার কি, সেটা সার্টিফিকেট কে দিবে? রাষ্ট্র দিবে? রাষ্ট্র কেন দিবে আমার সার্টিফিকেট? আমি জানি আমি কি, আমার জেন্ডার কি। সবগুলোকে বের করে দিচ্ছে। কিন্তু সাধারণভাবে তো রাষ্ট্রই সার্টিফিকেট দেয়। যখন একটা বাচ্চাকে ছোটবেলা থেকে কি হয়, জন্ম নিবন্ধন করতে হয়। তো রাষ্ট্র তো বাইনারির মধ্যে চলে আসছে। আপনার রাষ্ট্র নারী আর পুরুষকে রেকগনাইজ করতেছে। নারী পুরুষের বাইরে যে আরও মানুষ আছে, তারা কোথায়? তারা এই মাটিতে জন্মায় নাই? তারা এই মাটিতে বড় হয় নাই? তারা কি এই মাটির আলো বাতাস পায় নাই? তাহলে তাদের কোথায় আপনি অধিকার? বলছিলেন যে এই কমিউনিটির নিজস্ব ভাষা আছে, নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, নিজস্ব কালচার আছে, তাহলে তারা কি নিজস্ব স্কুলও তৈরি করতে পারে না? কিভাবে করবে? অর্থ কোথায়? এই কালচার মেনটেন করতেও তো অর্থ লাগে। না, তারা তো মানুষের কাছে চেয়ে টাকা নিয়ে, ভিক্ষা করে, যৌনকর্ম করে, সেক্স ওয়ার্ক করে, নেচে গিয়ে যে টাকাটা ইনকাম করে সেটা দিয়ে তারা খায় আর পড়ে। একটা স্কুল, একটা প্রতিষ্ঠান তোলার মতো তো টাকা তাদের কাছে নাই। আপনি বলছিলেন আপনি এই কমিউনিটি নিয়ে কাজ করেন, সেখানে কি করেন? ওই তো বললাম, আমি আই এম ট্রাইং টু ক্রিয়েট স্পেসেস। আমি ক্লেম করতে চেষ্টা করতেছি যে এই মানুষগুলার এডুকেশন দরকার, তাদেরকে পড়তে দিতে হবে। একটা মেয়ে অঙ্কিতা ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে গেল, সো ওইটা আমার নেগোসিয়েশন, আই ওয়াজ পার্ট অফ দ্যাট নেগোসিয়েশন। আমি ভিসির সাথে দেখা করে কথা বলে তার স্কলারশিপ আমি এনশিওর করছিলাম। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ট্রান্সজেন্ডার কোটা লঞ্চ হয়েছিল। তারপরে আমরা দেখছি যে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে, আরও অনেক কিছু মনে হয় কাজ ঝামেলা হয়েছে। এটা কবেকার কথা? এইটাই যে গণ অভ্যুত্থানের পরের কথা। অনেক ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা, সমন্বয়কেরা, তারা প্রোটেস্ট করছে যে না, ট্রান্সজেন্ডার বলে কিছু নাই, কোটা থাকবে না, এটা থাকবে না, সেটা থাকবে না। আবার রিসেন্টলি যে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব মন্ত্রণালয় কিংবা ক্রীড়া মন্ত্রণালয় কিছু একটা যুব পদক বা কিছু দিবে, সেখানে ওনারা লিখে দিয়েছেন যে ট্রান্সজেন্ডার কাউকে চান। সেটা নিয়ে অনেকেই কথা বলছে যে কেন ট্রান্সজেন্ডাররা থাকবে, ট্রান্সজেন্ডার শব্দ কেন থাকবে। সেটাকে বলতেছে যে এটা ট্রান্সজেন্ডার নাকি সমকামী, ইসলামের বিরুদ্ধে, এইসব এগুলো, এই নানান ন্যারেটিভ চারপাশে ছড়াচ্ছে। এই ন্যারেটিভগুলোর বিষয়ে আপনার কি বলার আছে? ট্রান্সজেন্ডার কি আসলে সমকামী? না, সমকামী মানে কি আসলে? সমকামী হচ্ছে যে দুটো ছেলের সাথে ছেলের প্রতি ইন্টারেস্টেড বা অ্যাট্রাকশন, ফিজিক্যালি, ইমোশনালি বা সমস্ত কিছু নিয়ে অ্যাট্রাক্ট ফিল করে। দুটো মেয়ের মধ্যেই ফিল করে। সমকামী যারা, তারা তো আপনার মতো মেয়েই বা অন্য আরেকজনের মতো ছেলেই। তো যারা সমকামী, আমি যদি খুব ভেঙে বলি গে বা লেসবিয়ান, তারা তো বেটা মানুষ আর বেটি মানুষই। তারা তো বেটা বেটির মধ্যেই মিশে আছে। তাদেরকে তো ধরতে পারবেন না আপনি। আপনাদেরকে কেন এই ট্যাগটা দেওয়া হয়? আমাদেরকে দেওয়া হচ্ছে, নারীদেরকে নিয়েও তো অনেক কিছু বলে। যারা ট্যাগ দিচ্ছে তারা তো আসলে খুবই এক্সট্রিমিস্ট লেভেলের, তারা তো খুবই কনজারভেটিভ টাইপের, তারা তো নারীদের অধিকারেও বিশ্বাস করে না। এটার সাথে এটা সম্পর্কটা কিভাবে হলো? মানে তারা ভাবতেছে, তারা চিন্তা করে যখন ট্রান্সজেন্ডারদের অধিকার প্রতিষ্ঠিত হবে, হিজড়াদের অধিকার প্রতিষ্ঠিত হবে, তখন ওই সমকামীদের অধিকারও প্রতিষ্ঠিত হয়ে যাবে ওটার সাথে সাথে। সুতরাং এটাকে থামাতে হবে। তাহলে কেন এটার সাথে সাথে এটা ভাবছে কেন? এটা বিকজ গ্লোবাল যে মুভমেন্টটা আছে, সেখানে একটা শব্দ আছে LGBTIQ, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স অ্যান্ড কুয়ার। তো এই LGBTQ এর মধ্যে তো টি আছে, ট্রান্সজেন্ডার আছে। মানে ওই গ্লোবাল মুভমেন্টের, বা আপনি ধরেন SDGতেও তো বলা আছে, ইউএনের কথা যদি চিন্তা করেন সেখানেও তো বলা আছে। তো সব কিছুতেই তো এরকম এই শব্দটা দেওয়া আছে। তো ওরা চিন্তা করতেছে যে সমকামিতার, মানে এই লেসবিয়ান বাই গে বাইসেক্সুয়াল, এদের সাথে তো ট্রান্সজেন্ডার শব্দ, মানে এটাও যুক্ত আছে, সুতরাং তার মানে এরাও ওরকমই ওটার মধ্যে। ক্রীড়া ক্ষেত্রে ট্রান্স কমিউনিটির অংশগ্রহণের সুযোগ আছে বা এই ধরনের? না, আমি তো দেখি না কোথাও সুযোগ আছে। কিন্তু
অলিম্পিক্সে তো একজন ট্রান্স কমিউনিটির একজন শুনেন, এগুলো অংশ খুবই নিয়েছিলেন ওপেন, এবং মানে এগুলো খুবই ওপেন সিক্রেট। আপনি যে ক্রিকেট টিম আছে, ফুটবল টিম যেগুলো আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করেন, ওখানে গিয়ে ইউ উইল ফাইন্ড আউট ম্যাক্সিমাম আর ট্রান্স, বাট ডোন্ট আইডেন্টিফাই দেয়ার সেলফ বিকজ অফ দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি. So they're trying to be pretend to be a woman, to be a man. But you should go there and check carefully. তাহলেই আপনি বুঝতে পারবেন। তাদের সাথে কথা বলেন, ইন্টারভিউ করেন। যে মেয়েরা ফুটবল খেলতেছে, যে মেয়েরা ক্রিকেট খেলতেছে যারা, ওদের মধ্যে অনেককেই আপনি খুঁজে পাবেন। তো বিষয়টা হচ্ছে যে তখন একটা বিতর্ক উঠেছিল যে একজন ট্রান্স উইমেনের শারীরিক সামর্থ্য একজন সাধারণ নারীর চেয়ে বেশি, তাহলে সেটা ইনজাস্টিস হয়ে যায় কার সাথে ইনজাস্টিস হয়ে যায়? নারীর সঙ্গে। একজন সাধারণ নারীর তো ওই শারীরিক শক্তিটা নেই, কারণ আমি যদি একটু হ্যাঁ, বলি আপনি যেটা আপনাকে, বলছেন সেটা ইন্টারন্যাশনাল লেভেলের কথা বলছেন আপনি, আর আমি আমার দেশের প্রেক্ষাপটে আমি বলছি। এবং দুদিন আগে ইউরোপিয়ান পার্লামেন্টে কিছু একটা বিল কিছু একটা পাস হয়েছে, যেখানে ইউরোপিয়ান পার্লামেন্ট বলছে ট্রান্স উইমেন আর উইমেন, অল দ্য আদার্স উইমেন্স আর উইমেন্স, উই শুড রেকগনাইজ দেম অ্যাজ এ উইমেন. So there is a lots of narrative, lots of controversy and critique. যে হ্যাঁ, এটা অনেক মানুষ আছে এটার পক্ষে, অনেক মানুষ আছে এটার বিপক্ষে, অনেক মানুষ নারীদের অধিকারের পক্ষে যারা মানে বর্ন অ্যাজ উইমেন, অনেক মানুষ তাদের আবার অনেক অধিকারের বিপক্ষে, কেউ আবার কিছু কিছু অধিকারের পক্ষে, কেউ আবার কিছু কিছু অধিকারের বিপক্ষে। এটা তো শুধু সমাজ না, রাষ্ট্র সিস্টেম সব জায়গাতে আছে। আমি একটু বলি যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স যেটা বলছে যে পুরুষ হিসেবে যে বয়ঃসন্ধিকালটা পার করেছে তার হার্টের গঠন, তার হাড়ের গঠন বেশি শক্ত মেয়েদের চেয়ে। তারপরে তারা আরও বলছে যে হরমোন থেরাপির পরেও তাদের জৈবিকভাবে কিছু সুবিধা পুরুষ হিসেবে তারা পেয়ে যান, যেগুলো আসলে মেয়েদের থেকে তাদেরকে একটু হলেও শারীরিকভাবে গঠনের দিক থেকে একটু শক্তিশালী বা সুপেরিয়র করে তোলে। সেই জিনিসটা যদি ধরুন আমিও দৌড় দিচ্ছি, একজন সাধারণ মেয়ে, তাহলে এটা অলিম্পিকেরই দায়িত্ব সারা পৃথিবীব্যাপী ট্রান্সজেন্ডার মানুষদের জন্য। কারণ অলিম্পিক যখন এই কাজটা করছে বা খেলাটা দিচ্ছে নারী আর পুরুষের জন্য, দুনিয়া তো বাইনারি না, দুনিয়াতে তো শুধু নারী আর পুরুষ বাস করে না। তাহলে অন্য আরও আইডেন্টিটির মানুষ যারা বাস করে তাদের কি খেলার অধিকার নাই? তাহলে অলিম্পিককে এটা ঠিক করতে হবে, ডিসাইড করতে হবে, লেটস ক্রিয়েট অ্যানাদার অপশনস ফর দোজ পিপল। আমি নিজেও তো এটা বলি, হ্যাঁ করো তোমরা, কোনো অসুবিধা নাই, তোমরা তো সেটা করবা না। তাহলে সেটা না করলে তাহলে তুমি দুনিয়ার এত কিছু একটা অংশকে বাদ দিয়ে অলিম্পিক করবা, ইজ ইট লুকস লাইক গুড? ইজ ইট লুকস লাইক ভেরি হিউম্যান? অথচ বহির্বিশ্ব তো অনেক আগে থেকেই এই যে কমিউনিটিটাকে এটাকে স্বীকৃতি দিয়ে আসছে। না, কোথায় স্বীকৃতি দিয়ে আসছে? আমেরিকাতে কি হচ্ছে? ট্রান্সরা ব্যাগ গোছায় বসে আছে, কোথায় কখন কোন দেশে পালাই যাবে। আমেরিকা কি ইমিগ্রেন্টদের দিয়ে তৈরি একটা দেশ? ইউরোপের অনেক দেশ আছে যেখানে এই ধর অনেক অ্যাকচুয়ালি ইটস আপনি যদি এই ধরনের মানুষগুলোকে নিয়ে কথা বলেন, মাইনরিটিস আর অলওয়েজ সাপ্রেসড বাই দ্য মেজরিটিস। এটা শুধুমাত্র এই কমিউনিটি মানুষ না, আপনি আদিবাসীদের দেখবেন, আপনি দলিতদের দেখবেন, আপনি যৌনকর্মী সেক্স ওয়ার্কার যারা আছে তাদের দেখবেন, আরও অন্যান্য রেশিয়াল কমিউনিটি মানুষ যাদেরকে দেখবেন, লিঙ্গুইস্টিক কমিউনিটি মানুষ যাদেরকে দেখবেন, যেখানেই মাইনরিটিস আছে সেখানেই তারা সাপ্রেসড, সেখানেই তারা অত্যাচারের শিকার, সেখানেই তারা তাদের লিবারেশনের জন্য, মুক্তির জন্য লড়াই করতে থাকে। কোনো কোনো দেশ আছে পৃথিবীতে খুব ভালো, কোনো কোনো দেশ আছে ভালো না, কোনো কোনো দেশ আছে যে ভালো মন্দ দুটো মিলেই আছে, কোথাও অনেক বেশি রেসিজম, কোথাও রেসিজম নাই, খুব কম। সারা পৃথিবীতে এই লড়াইটা আছে এবং এই লড়াইটা নারীদেরও আছে। যারা জন্মগত নারী, জন্মের পরপর যাদেরকে নারী আইডেন্টিফাই করা হয় এবং বড় হয়েও তারা নারী, সেই নারীদেরও লড়াই আছে। সে দেখেন সারা পৃথিবী কে চালাচ্ছে, কয়টা নারী চালাচ্ছে সারা পৃথিবীতে, ক্ষমতার মানে উঁচুতে মানে টপে বসে থেকে দেশ মানে পৃথিবী চালাচ্ছে, শাসন করছে। সবগুলা বুড়ারা বেটারা বসে বসে সারা পৃথিবী শাসন করতেছে আর যুদ্ধ করতেছে। না, কোথায়? ইউরোপীয় ইউনিয়নের একজন লিডার আছেন নারী। কে? আপনি কাজা কালাসের কথা বলতেছেন? না, আমি বলছি ইউরোপীয় ইউনিয়নের যে প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, হ্যাঁ। ওনার কথা। So that's only one woman. You can't just like ওইটাকে বেস করে আপনি জাস্ট বলতে পারেন না। বাট দ্য ইম্পেরিয়ালিজম আমরা যেটা দেখতেছি, যারা পুরো পৃথিবীকে শাসন করতেছে, তারা কারা? তারা কি করতেছে?
অনেক জায়গায় তো নারী আছে, না, অনেক জায়গায় নারী এমনকি থাকে। আমাদের দেশেও দুজন নারী প্রধানমন্ত্রী ছিলেন। দুজন নারী প্রধানমন্ত্রী থাকলেও কি নারীদের জন্য কতটুকু আপনার আজকে কি দেখতেছেন? দুজন নারী প্রধানমন্ত্রী এত বছর দেশ শাসন করে গেছেন, আজকের সংসদে কতজন নারী? তাহলে সেই দুজন নারী প্রধানমন্ত্রীকে কারা চালাইছে এটা চিন্তা করেন, কোন সিস্টেম চালাইছে? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে নারী দুজন প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু তাদের হাতে আসলে চালানোর মতো রাষ্ট্র চালানোর ক্ষমতা ছিল না, এটা কি বলতে চাচ্ছেন? ডেফিনেটলি ক্ষমতা ছিল, কেন ক্ষমতা থাকবে না? তাহলে কিন্তু এই যে প্যাট্রিয়ার্কাল সিস্টেমটা যেটা, সেখানে হয়তো যারা প্রধানমন্ত্রী ছিলেন, যে দুজন নারী প্রধানমন্ত্রী আমাদের দেশে ছিলেন, তারা নিজেরা হয়তো কোপ আপ করে উঠতে পারেনি। আর পলিটিক্স ইজ অলওয়েজ ক্রিটিক্যাল, অলওয়েজ ডিফিকাল্ট। ইউ হ্যাভ টু গো থ্রু উইথ লটস অফ অ্যালায়েন্সেস, অনেক কিছুকে চিন্তা করে, এবং অপলিটিক্যালি যেটা করা হয়, যে কোনো ডিসিশন নেওয়া হবে যেটা অন দ্য ফেভার অফ দেয়ার পার্টি, অন দ্য ফেভার অফ দ্য মেজরিটি। নো ওয়ান ওয়ান্ট টু লুজ দেয়ার ভোট ব্যাঙ্ক। কেউ ভোট ব্যাংক লুজ করতে চায় না। মানবাধিকার যাক, মানে ফার্মে চলে যাক, পচে যাক, ওইটা দেখার দরকার নাই। তাদের পার্টি ঠিক রাখতে হবে, তাদের ক্ষমতায় আসার পথটাকে সুগম রাখতে হবে, তারপরে টুকটাক একটু লামছাম করে যদি মানবাধিকারের কাজ করা যায়, তাহলে সেটা খুব সুন্দর পৃথিবীকে দেখানোর জন্য আর সমাজকে মানে দেখানোর জন্য। পৃথিবীতে দেখানোর জন্য কি আসে যায়, কোথায় মানবাধিকার? ডেফিনেটলি আসে যায়। বাংলাদেশের মতো একটা রাষ্ট্র ব্যবস্থায় কোনো কিছুই জনগণের ম্যান্ডেটে, সব কিছুই জনগণের ম্যান্ডেটে হয় না। অনেক ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স আছে, অনেক কিছু আছে যেগুলোর উপরে ডিপেন্ড করে অনেক কিছু, অনেক ফোরামে যেতে হয়, অনেক কিছুর একটা একটা রাষ্ট্র চালাতে গেলে তো রাষ্ট্রের তো অনেক অ্যাফিলিয়েশন থাকে। যেমন এর আগে এমডিজি ছিল, মিলেনিয়াল ডেভেলপমেন্ট গোল, এখন এসডিজি। আপনি যদি এসডিজি অর্জন করতে চান, আপনাকে জেন্ডার ইকুয়ালিটি অর্জন করতে হবে। সেটা অর্জন করতে পারলে আপনি কিছু সুবিধা পাবেন জাতিসংঘ থেকে। সো এরকম অনেক কিছু আছে, তো সো আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে। আবার আপনি এসডিজির এমন অনেক কিছু করতে চাইবেন না, করবেন না, বিকজ করলে আপনার ভোট ব্যাংক ধসে যাবে। কিন্তু এমন অনেক রাষ্ট্রই তো আছে যারা সবচেয়ে বেশি মানবাধিকারের কথা বলে, সেই দেশেও তো এরকম ডিসক্রিমিনেশন আছে। হ্যাঁ, তাহলে কে কাকে দেখাচ্ছে বা কে দেখানোতে কি আসে যায়? কি দেখানোতে আসে যায়? এই যে বলছেন যে আপনাকে এই এই কোটা ফিল আপ করতে হবে, এসডিজির কোটাগুলো ফিল আপ করতে হবে, সব দেশই কি করে? পৃথিবীতে তো কোনো দেশই এই সবগুলো কোটা ফিল আপ করতে পারে না। টোকেনিজম বুঝেন আপনি? মাইনরিটিজ আর অলওয়েজ ইউজড অ্যাজ এ টোকেন। সো নো ওয়ান সার্ভ মাইনরিটিস পারপাসেস। মাইনরিটিসদের পারপাস কেউ সার্ভ করে না, সবাই ইউজ করে অ্যাজ এ টোকেন। পাহাড়ে কি হচ্ছে আজকে কত বছর? আমরা কি পাহাড়ে, আমি কি থাকছি কখনো, গেছি কখনো? আমি তো জানি না হ্যাঁ, আপনি গিয়েছেন কিনা। এক্স্যাক্টলি। আপনি জানেন না, আমিও জানি না আপনি গেছেন কিনা। আমি বাঙালি, আমার সাথে একটা পাহাড়িকে দাঁড় করাই দিবেন, আমি তার চাইতে অনেক বেশি পাওয়ারফুল ফিল করব, সে খুবই নিজেকে লো ফিল করবে। কেন? সো বিকজ দ্য মেজরিটি, বাঙালি হিসেবে, সমতলের অধিবাসী আদিবাসী হিসেবে আমি মেজরিটি, সে মাইনরিটিস। মাইনরিটিসদের এরকম করেই জীবন একটি চলে। পরিবারে যদি 15 জন সদস্য থাকে আর একটি পরিবারে 5 জন সদস্য থাকে, সেটা তো ওরা সংখ্যার কখনো ক্ষেত্রে হ্যাঁ, সংঘাতে জড়াবে না ওরা কখনো। ওই যে পরিবারে 15 জন আছে, সেই পরিবারে 15 জন 5 জনের পরিবারের অনেক জায়গা জমি এটা ওটা সবকিছু দখল মানে করবে। পাহাড়ে যারা থাকে বা আদিবাসী যারা, তাদের সঙ্গে তো আমাদের সংঘাতের সম্পর্ক হওয়া উচিত না, বা কিন্তু সংঘাতের সংঘাত হচ্ছে তো। আপনি কি বলতে চান সংঘাত হচ্ছে না? আপনি দেখেননি গত কয়েক মাস আগে কি কি সংঘাত হয়েছে, কোথায় কোথায় কারা কারা আগুন দিছে, পাহাড়িরা পাহাড়িদের বাড়িতে আগুন দিছে। সেটা তো আসলে আইন ঠিক করবে বা তদন্তের বিষয়। আইন সেটা কারা তো ঠিক আমরা করে? এখানে বসে আইন ঠিক ঠিক করতে করে পারবো না। কারা? আপনার আইন প্রণেতা কয়জন আদিবাসী, কয়জন বাঙালি, কয়জন কে আছে? আইনটা ঠিক করতেছে কারা? কিন্তু লসটা গণতান্ত্রিক তৈরি উপায়ে করছে যদি কারা? আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, হুম। সেক্ষেত্রে তো আসলে মেজরিটি যেটা চাইবে সেটাকে আমাকে মেনে নিতে হবে। নো, কোথায় লেখা আছে গণতন্ত্র বলছে যে ইউ হ্যাভ টু অলওয়েজ সার্ভ দ্য পারপাস অফ দ্য মেজরিটি? আমাদের আইন ঠিক হয় তো সংসদে। সংসদ তো গণতন্ত্র মানে আমি যেমন আমার অধিকারে বিশ্বাস করি, এরকম অনেক মানুষ থাকতে পারে আমার অধিকারে বিশ্বাস করে না, কিন্তু আমরা একসাথেই বাস করব। সে তার কথা বলবে, সেই জন্য তার কথা বলার জন্য তাকে আমি মারবো না, তার ক্ষতি হবে না। আমি আমার কথা বলবো দেখে সে আমাকে মারতে আসবে না, আমার ক্ষতি হবে না।
আমি তাকে জোর জবরদস্তি করবো না, সে আমাকে জোর জবরদস্তি করবে না। যত মানুষ, যত মত, যত পথ, সমস্ত কিছু থাকবে, সুস্থ স্বাভাবিক আলোচনা, এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। কিন্তু গণতান্ত্রিক উপায়ে সংসদে তো বসছেন তারাই যারা আসলে আনুপাতিক মানে ধরুন একটা অঞ্চল বা বিভিন্ন সংসদীয় এলাকা আছে আমাদের। গণতন্ত্রের কথা আপনি বলছেন, আপনি কি এগুলো বলতে গেলে এগুলো অনেক পলিটিক্যাল ডিসকাশন। আপনি যে গণতন্ত্রের কথা বলছেন, আপনি কি বলতে পারেন যে এইবার যে ইলেকশনটা হলো, এখানে ডেমোক্রেটিক ওয়েতে অল দ্য সিটিজেন অফ দিস নেশন ওয়াজ ইনভলভড? ছিল না? আপনার কি মনে কিভাবে হয়? ছিল? কয়টা মেয়েকে নমিনেশন দেওয়া হয়েছে, কয়টা হিজড়াকে নমিনেশন দেওয়া হয়েছে? এই যে সংরক্ষিত মানে আসনে সংসদে নমিনেশন দেওয়া হবে, কয়জন কয়জন চেয়েছে? অনেকেই চাইছে। কত মেয়েরা চাইছে, দিছে? একটু চোখ খুলে দেখেন না। তার মানে কি গণতান্ত্রিক নির্বাচন হয়নি? মানে কি হয়েছে? নির্বাচনটা কেমন হয়েছে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে ডেমোক্রেসি ইজ আ বিউটিফুল আইডিয়া, বিউটিফুল কনসেপ্ট, বাট ইন টার্মস অফ ইমপ্লিমেন্টেশন অ্যান্ড প্র্যাকটিসিং ডেমোক্রেসি ইজ ডিফারেন্ট। আমরা ডেমোক্রেসির কিছু কিছু পার্ট ইউজ করি, কিছু কিছু পার্ট নিতে চাই, নিয়ে বলি আমরা ডেমোক্রেটিক, অ্যান্ড রেস্ট অফ দ্য পার্ট যেটা আমাদের ইন্টারেস্টের সাথে যাবে না সেটা বাদ দিয়ে দাও। দিস ইজ আওয়ার ডেমোক্রেসি, দ্য ওয়ে অফ ডেমোক্রেসি উই আর মেনটেইনিং, দ্যাটস ইট। একটা ইলেকশন হলো, নতুন একটা, আপনি 18 মাসের কথা বলছিলেন। সেই জায়গাটা থেকে কি উত্তরণ হয়েছে বা এখন পরিস্থিতিটা কি দেখছেন? এখন পরিস্থিতি বাকি 18 মাসের চাইতে অনেক ভালো, অনেক শান্ত। গত কিরকম? 18 মাসের চাইতে শান্ত। কিরকম? কিরকম মানে আগে তো মানুষ কথা বলতে পারতো না, এখানে সেখানে মবের হুমকি মব তো ধমকি এখনো কোথাও কোথাও এখনো হচ্ছে। হচ্ছে, কিন্তু তারপরও আপনি নিজেও এটা রিয়েলাইজ করবেন যে আগের মতো ওরকম অতটা নাই। একটা কালচার যখন তৈরি হয়ে গেছে, সেই কালচারটা তো আর একদিনে মিশে যাবে না। সো মানুষ যখন দেখে যে এই ধরনের জিনিসটাকে করে, এই ধরনের কাজটাকে করে খুব দ্রুত আমরা আমাদের যে চাওয়াটা, সেই চাওয়াটা পেয়ে যাই, তো সবাই সেটাই প্র্যাকটিস করবে। এখন আপনার কি প্রত্যাশা এই নতুন সরকারের কাছে বা নতুন বাংলাদেশের কাছে, যাই যাই বলি না কেন, আপনার কি প্রত্যাশা? আমার প্রত্যাশা যেটা, সেটা হচ্ছে যে সারা পৃথিবীতেই যত মানুষ আছে যারা মানুষের অধিকারের কথা বলে, তারা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা সিস্টেমের কথা বলে, এবং যে সরকার আজকে ক্ষমতায়, সেই সরকারও ইনক্লুসিভ গভর্নেন্সের কথা বলছে, ইনক্লুসিভ রাষ্ট্রের কথা বলছে। তো সেই সরকারও যেন দেশের নাগরিক হিসেবে সকল মানুষের অধিকার নিশ্চিতের জন্য কাজ করে, মেজরিটির কথা চিন্তা না করে all the citizen of this nation belong to this country, belong to this soil, and প্রত্যেকটা মানুষের অধিকারকে এনশিওর করতে হবে। So, কিছু গোষ্ঠীর কিছু দাবি, কিছু গোষ্ঠীর কিছু প্রতিবাদ, কিছু গোষ্ঠীর কিছু মানে এই কিছু কিছু গোষ্ঠী আছে যে গোষ্ঠী আরও অন্যান্য গোষ্ঠীগুলোর মাইনরিটিসদের অধিকারে বিশ্বাস করে না, তো ওদেরকে বাদ দাও, এটা করো কেটে ফেলো। তো সরকার যদি এরকম করে সেই গোষ্ঠীগুলোর পারপাস শুনতে যায়, সরকার নিজেই খাদে পড়বে। সরকারকে বুঝতে হবে যে সবাই দেশের নাগরিক, সবাইকে সমান করে অধিকার দাও। কি কি অধিকার আপনাদের মিসিং আছে বা কোন অধিকারটা আপনারা আসলে পান না, একটু যদি। রেকগনিশন, সিটিজেনশিপ, এডুকেশন, এমপ্লয়মেন্ট, পলিটিক্যাল পার্টিসিপেশন, অনেক কিছু বেসিক যে নিডসগুলা, সেগুলা। কি কি বেসিক নিডস? ডেফিনেটলি এডুকেশন, শিক্ষা, স্বাস্থ্য, হেলথ কেয়ার। আপনি কি আপনার পরিবারে এগুলো পান? আমার পরিবারে আমি কেন পাবো? মানে পরিবারে কি পাবো আমি? মানে ধরুন একটা ট্রান্স শিশু, হ্যাঁ, পরিবারে কি কোনো ধরনের ডিপ্রাইভের শিকার হয় বা পরিবারের সব অধিকার পায়? শিকার হয়। কিরকম? লাইক আমি তো আপনার সাথে কথা বলতে বলতে অনেক কিছু বললাম আগে, যে সো আমি যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি যে পরিবারের সম্পত্তির যে বন্টন হয়, সেইখানে আপনাদের অবস্থানটা কোথায়? মানে কিভাবে আপনারা কি ক্লেম করেন, নাকি আপনাদেরকে দেওয়া হয় বা কি কি করা হয়? এইটার অনেক প্যাচ আছে, যেটা ধরেন যে মানুষটা বা বাচ্চাটা ট্রান্স হিসেবে বড় হয়েছে, তাকে নিশ্চয়ই ওই বাইনারির মধ্যে ঢুকানো হয়েছে, হয় মেয়ে না হয় ছেলে। তো যখন ছেলে হিসেবে ওকে সব কিছু দেওয়া হয়েছে, বাট ও বাচ্চা ট্রান্সজেন্ডার হয়ে,
তখন আপনি যখন লয়ের কথা বলবেন, আইনের কথা বলবেন, তো আইন হিসেবে তো আইন ওকে সে পুরুষ বলতেছে, তাই না? তখনও দাবি করতে পারে যে আমাকে তো আইন বলছে, আমার কাগজপত্র তো পুরুষের, আমাকে তাহলে পুরুষের ভাগ দাও। আপনি কোন ভাগ চান? আমার তো বোন আর আমি তো কোনো ভাগ চাই না। আমার বোন আছে, আমি আছে, আমার মা আছে, বাবা নাই। সো আমার এইসব সম্পত্তি নিয়ে কোনো না, আপনার পার্সোনাল বিষয় না, আমি জানতে চাচ্ছি এই কমিউনিটি, আপনার মতো যারা, তারা আসলে কোন না, আমি ভাগটা? ইকুয়ালিটিতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি সবাই সমান পাবে। ছেলে, মেয়ে, নারী, পুরুষ, ট্রান্স, হিজড়া যা আছে সবাই সমান ভাগ পাবে। সবাই সমান পাবে। কেউ বেশি কম, কেউ ডাবল, কেউ অর্ধেক, এগুলো না। সব সমান পাবে। কিন্তু এইখানেও তো আসলে আমাদের আইন বলছে যে ধর্মীয় মতে আসলে সম্পত্তির ভাগটা হবে। ধর্ম এবং রাষ্ট্র দুটো আলাদা ব্যাপার। ধর্মকে যখন রাষ্ট্রের সাথে আপনি যোগ করবেন তখন অনেক প্রবলেম তৈরি হবে। এই যে কথাটা আপনি বলছেন, এই নারী কমিশন তৈরি করেছিল ডক্টর ইউনূসের সরকার, যারা নিজেরা নারীদের সমান অধিকার চাইছে সম্পত্তিতে, সেটা নিয়ে অনেক কথাবার্তা, অনেক কিছু হয়েছে, পাতার পর পাতা লিখা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো তারা কি পাইছে? পায়নি। তো আমার বলতে হবে নারীরাই তো চাচ্ছে, নারীরা তো অর্ধেক পায়, নারীরা বলতেছে আমাদেরকে সমান সমান দাও। আমার মনে হয় আলোচনাটা করলে আর দিন শেষ হবে না। হুম। আমার মনে হয় আমরা এখানে র্যাপ আপ করবো, তবে তার আগে আপনার শেষ যদি কিছু বলার থাকে। আ আমার শেষ কিছু বলার নাই। আমার বলার একটাই কথা। আ ১ম এ ধন্যবাদ আলাপকে আমাকে ডাকার জন্য এখানে। আর আ হুম ওই কথাটাই আমি বলতে চাই যে আ মাইনরিটিস আর সিডস। মাইনরিটিসরা হচ্ছে বীজ। মাইনরিটিসদেরকে মেরে ফেলা, কেটে ফেলা, মাটির নিচে পুঁতে ফেলা, এরকম অনেক কিছু অনেকেই চিন্তা করবে। দুনিয়াতে আজ পর্যন্ত লিবারেশনের জন্য যত ছোট ছোট গ্রুপ, গোষ্ঠী, মাইনরিটিস লড়াই করুক না কেন, কেউ নিঃশেষ হয়নি। মাইনরিটিসরা কখনো নিঃশেষ হয় না। কবর দিলে সেখানে গাছ গজায়, সেখান থেকে তাদের জন্ম হয়। তো একটা রাষ্ট্র তখনই খুব সুন্দরভাবে চলবে যখন সেই রাষ্ট্রের মাইনরিটিসদেরকে পূর্ণ নাগরিক সুবিধা এবং নিরাপত্তা দেওয়া হবে। সেটা যদি না হয় তাহলে রাষ্ট্রের জন্য সমস্যাজনক, সকলের জন্যই সমস্যাজনক। আমি জানি না আমাদের রাষ্ট্র এই সংকট কাটিয়ে উঠতে পারবে কিনা, বা আমাদের এই যে কমিউনিটিটা, এই যে ট্রান্স কমিউনিটি, এই যে হিজড়া কমিউনিটি, তাদের অধিকার বাস্তবায়ন হবে কিনা। তবে সেটা বাস্তবায়ন হোক বা না হোক, এই কমিউনিটিটা মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো হার স্টোরি শেষ করছি। সঙ্গে ছিলেন হোচিমিন ইসলাম এবং আপনাদের সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই অবধি আলাপের সঙ্গেই থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো।